হিসাবে নেবেন, মানে কলিগ হিসাবে। আমি আপনাদের বড় না, বেশি অতিরিক্ত কেউ না। আমি এখানেরই ছাত্র, প্রথম ব্যাচের ছাত্র। এখান থেকে পড়ালেখা করে হুজুরের পরামর্শ নিয়ে নুরানি প্রশিক্ষণ দিলাম, আরবি বাংলা দুটো দেওয়া হয়েছে। দিয়ে আবার হুজুরের পরামর্শে হুফাজের প্রশিক্ষণ দেওয়া হয়েছে 10 দিনের। সেটা হচ্ছে যে যাত্রাবাড়ি এই কুরবানির ঈদে। আর আবার আমার নিজের একটা প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে কাঁচাবাড়ি। আর আমি এখানে মূলত হুজুরের আবদারে সন্ধ্যার পরে এখানে এসে কোচিংয়ের সময় দিচ্ছি। প্রথমে হুফাজের প্রশিক্ষণ যেহেতু দিচ্ছি, তো হুজুরের আবদারে নাজারা বিভাগে উনি বলতেছে আপনি যেহেতু ফ্রি আছেন একটু নাজারা বিভাগটা দেখেন। তা আসলাম, আসার পরে নাজারা বিভাগ দেখতেছি। 9:30 থেকে নিই 9:30 আধা ঘন্টা আমাদের মুস্তাফা হুজুর মস্ক করায়। তো ওনার মস্কের মধ্যে আমি অ্যাটেন্ড থাকার জন্যই মানে এই নাজারা বিভাগটাকে দেখা। মানে আমি একদিকে যেহেতু ফায়দা পাচ্ছি, আরেকদিকে তো ফায়দা আমাকে দিতেই হবে। তো মূলত হুজুর আমাকে সব মিলিয়ে বলতেছে আপনি যেহেতু নাজারা বিভাগে সময় দিচ্ছেন, এটা না দিয়ে আপনি যেহেতু নুরানিতে জয়েন্ট আছেন, নুরানি নিয়ে কাজ করতেছেন, আপনার প্রতিষ্ঠানও যেহেতু নুরানি, আপনি নুরানি সেক্টরটা একটু রাতে সময় দিন, সন্ধ্যার পর। তো সন্ধ্যার পরে আজকে 3 দিন সময় দিলাম। দেওয়ার পরে মাশাআল্লাহ ভালোই লাগছে। মাদ্রাসার নিয়ম কারণও খুব সুন্দর, কোনো সমস্যা নেই। তো আমার যেটা মনে হলো কি আপনাদেরকে নিয়ে বসা বা এটা করা সেটা করা আমার কোনো উদ্দেশ্য নাই। হুজুর নিজেই বলতেছে যে তুমি যেহেতু একটু জানো পারো, একটু এদেরকে বুঝো। মানে তার মানে এই না যে আপনাদেরকে একটা ইয়া দেওয়া, মানে এটাকে নির্দেশ দেওয়া, এটা না। আমি আমার এলাম থেকে যা জানি বা যা বুঝি, যা শিখছি, এটার থেকে আমি কিছুটা আপনাদেরকে ধারণা দিব। আর হুজুর যেটা বলছে, প্রথম প্রশিক্ষক হিসাবে নুরানি প্রশিক্ষণ দিয়ে যদি সে একটা প্রশিক্ষণে বা মাদ্রাসায় যদি লেগে যায়, তাহলে ওর ফায়দা বেশি হবে। আর যদি মাঝখানে যদি 6-7টা 1 বছর বা 2 বছর যদি মাঝখানে গ্যাপ রাখে, তাহলে সে প্রশিক্ষণ থেকে যেটা মেহনত করে কষ্ট করে যেটা শিখছে সেটা ভুলে যাবে। আর যদি প্রশিক্ষণ দিয়ে যদি সাথে সাথে লেগে যায়, তাহলে সে প্রশিক্ষণ থেকেও যেগুলো শিখছে এগুলো তো ওর শিখে থাকবে। আবার ওখানেও যখন যাবে, মাদ্রাসাতে যখন যাবে, মাঠে ময়দানে যখন নামবে, যখন ও কোনো একটা কিছু কাজ শিখবে, দেখবে এখানে 10 রকমের ওস্তাদ থাকবে, ওরা যখন একটা কাজ করবে, ও যখন দেখবে, দেখার পরে ও বলবে যে না, আমি তো ওই জিনিসটা শিখছি, আমার কাছে এই জিনিসটা আরো ভালো লাগতেছে, আর একটু আপডেট। প্রশিক্ষণ থেকে যেটা শিখছে এটাও ঠিক আছে, মাদ্রাসায় যেটা প্রচলন চলতেছে ওইটাও ঠিক আছে। তো ওর কাছে মনে হচ্ছে যে না, আমার কাছে ওই জিনিসটা ভালো, তো সে ওইটা আবার ফলো করা শুরু করছে। তার মানে সে আবার আপডেটটা পাচ্ছে। আমরা যেমন মোবাইল ফোন কি দিন দিন আপডেট হয়, বছর বছর মাসে মাসে মোবাইল ফোন আপডেট হয়। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না। প্রথম কথা হচ্ছে যে ছাত্রদের যে লেখার যে বিষয়টা, অন্যান্য প্রতিষ্ঠান থেকে আমি দেখলাম যে আমাদের মার্কাজুল ইলমের মাদ্রাসার লেখাটা অনেক পিছিয়ে আছে। আপনারা অনেকে সব জানেন, সব বুঝেন, কিন্তু স্পৃহা, মনের যে আগ্রহ, এটা নিয়ে যদি আমরা ছাত্রদেরকে উঠাই, তাহলে এই ছাত্ররা যখন আমাদের কাছ থেকে শিখবে, জানবে, তখন আমাদের মনে একটা শান্তি আসবে। এই ছাত্রটা যখন 20 বছর 25 বছর পর যখন বড় হবে, তখন বলবে আমি ওই হুজুর থেকে শিখছি, আমি ওই অমুক হুজুর থেকে শিখছি। আপনি এখন একটা জিনিস চিন্তা করেন, আপনি তো বড় হয়েছেন, আপনি তো আর এখন 6-7 বছরের বাচ্চা না, আপনার বয়স এখন 27, 30, 35, এভাবে তো হবে। তা আপনি চিন্তা করেন যে আমি কোন স্যার থেকে কোন জিনিসটা শিখছি, বা কোন হুজুর থেকে আমি ছোটবেলায় কোন জিনিসটা শিখলাম, বা আমাকে যিনি দাওরা পড়াইছে উনি কিভাবে কি সিস্টেমে পড়াইছে, আমি আরেকজনকে কিভাবে শিখাবো। এটা এখন আমার মনের কল্পনাতে আসতেছে যে কোন হুজুরটা আমার কাছে বেস্ট ছিল, ভালো ছিল। এই সেম কাজটাই আমাদের ছাত্ররাও কি 20 বছর 25 বছর পর আমাদের কথাটাই স্মরণ করবে। আর আমরা যদি ভুল শিক্ষা দিই, তাহলে বলবে যে আমার ওই শিক্ষকটা আমাকে ভুল শিক্ষা দিচ্ছে।
উনি আমাকে এই ভুলটা ধরে দিল না কেন, এটা ওর মনে প্রশ্ন জাগবে। 25 বছর পর সে যখন বুঝবে, 25 বছর পর ওর জ্ঞানে আসবে যে আমার ওই শিক্ষক আমাকে কেন এই ভুলটা ধরে দিল না, যদি একটু ধরে দিত আমি একটু সচেতন হতাম। বা যিনি আমাকে ভুলটা ধরাই দিয়েছে মাশাআল্লাহ উনি অনেক মহান ব্যক্তি, উনি অনেক আমার কাছে একজন মুরব্বী, এটা মনে করবে। তো যাই হোক, কথা বেশি বলবো না, আপনারা আমাদের বন্ধুর মতো নিবেন আর কলিগ হিসেবে নিবেন, আপনারা বড় মানুষ হিসেবে আমাকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। কথা হচ্ছে আমরা যদি একটু প্রথম শ্রেণীতে ঘন্টা নেই কে কে? প্রথম শ্রেণী আপনি 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 আচ্ছা, প্রশিক্ষণ দিয়েছেন কে কে? আরবি প্রশিক্ষণ। এটা আমরা বন্ধু হিসেবে একটা এগুলো আপনারাও জানেন আমিও জানি, তার মানে একটু মজা কারা করে এটা কেউ মাইন্ডেও নিবেন না, কেউ কোনো কিছুতে নিবেন না। তাহলে প্রশিক্ষণ দিয়েছেন আরবি কে কে? আপনি 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 আচ্ছা, তিনজন আরবি প্রশিক্ষণ দিয়েছেন। আচ্ছা, প্রথম শ্রেণীর যে পড়ার যে স্টাইল, যে ধারণ তরিকা তালিমের, এটা আমি একটু করে ধারণা দিয়েই লেখার কাজে আমি চলে যাব, যেহেতু আমাদের প্রথম কাজই হচ্ছে তরিকা তালিম। তরিকা তালিমে যদি আমরা একটু খেয়াল করি, তরিকা তালিমের যদি আমরা একটু সামান্য এটা দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করতেছি, এটা প্রশিক্ষণও সেম এই কাজটা দিয়ে বুঝাই দেব, আর বাকিগুলো আমাদের বুঝে নিতে হয়। আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা দিয়ে একটা দুইটা সূরা বুঝাই দেয়, এরপরে বাকি পুরো কোরআন শরীফও যদি আমরা এইভাবে কাউকে পড়াইতে চাই এই সিস্টেমে পড়াইতে হবে। এখন কথা হচ্ছে যে প্রথম আমরা যে কাজটা করব, আউযুবিল্লাহ যদি আমরা পুরোটা লিখতে চাই তাহলে আউযুবিল্লাহ এখানে আসতেছে, আউযুবিল্লাহ এখানে আসতেছে, আমি এখন তাড়াতাড়ি একটু লিখে দেখাচ্ছি। এই যে আউযুবিল্লাহর যে শব্দটা আছে, এখন আমরা বাচ্চাদেরকে শিখাতে গেলে এটা কিন্তু বাদ করতে হবে। যখন বাচ্চাদেরকে প্রথম অবস্থায় যখন আমরা শিখাবো, তখন আমাদেরকে এতটুকু বাদ নিতে হবে, বা থেকে এতটুকু বাদ নিতে হবে, এখান থেকে এতটুকু বাদ নিতে হবে, আরেকটা আছে এটা বাদ নিতে হবে। এই অংশটা আমাদেরকে বাদ নিতে হবে, মানে প্রত্যেকটা অংশ আমাদের বাদ করে নিতে হবে। বাদ করে নিয়ে আজকে যদি আমরা এই 1 নম্বর অংশটা পড়াই, কালকে আমরা 2 নম্বর অংশটা পড়াইলাম, এরপর দিন 3 নম্বর অংশটা, এরপর দিন 4 নম্বর অংশটা, এইভাবে করে এটাকে বাদ করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে বুঝটা দিয়েছে, বড়রা আমরা আরবি প্রশিক্ষণ দিয়েছি বা দেই নাই, আমাদেরকে যে একটা আল্লাহ বুঝ দিয়েছে, আমরা এখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত আমরা করে ফেলতে পারবো, কিন্তু বাচ্চারা কিন্তু এটা পারবে না। আপনি যতই এটা বোঝানোর চেষ্টা করেন বাচ্চা পারবে না। তো বাচ্চাকে পড়ানোর জন্য আমাদের কি করতে হবে? বাদ করে ফেলতে হবে প্রথম কাজ। বাদ করে নিয়ে এবার এই যে এই অংশ থেকে এই অংশটা যেহেতু আমরা এখানে লিখছি, লেখার পর প্রথম কাজ হচ্ছে হরফগুলো আগে এখানে লিখে নেওয়া। লেখার পর বাচ্চাদেরকে বলবো, হ্যাঁ আপনারা আমার মুখে বলেন আলিফ। এটাকে কমপক্ষে 3 বার, 5 বার, 10 বার, যতক্ষণ বাচ্চাদের জবানে এটা কি চালু না হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা এটা আলিফ আলিফ আলিফ, এরপরে এটা পড়ানো শেষ, এরপরে আইন আইন আইন, এবারে এটা পড়ানো শেষ 5 বার, 3 বার, 10 বার, এরপরে হচ্ছে ওয়াও 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 ওয়াও। এটাও কি কমপক্ষে যতবার, মানে 5 বার, 3 বার, 7 বার, 10 বার যে পড়াইতে হবে এটা যে বাধ্যতা তা না। বাচ্চা দেখতেছে জবানে আসতেছে না, এটা বারবার পড়াইতে থাকবো, বারবার পড়াইতে থাকবো, ওর জবানে যতক্ষণ না আসবে। এরপর এই ওয়াওটা যদি কারো মুখে যদি না আসে, আমি বলবো এই সাব্বির তুমি দাঁড়াও, ও দাঁড়াইলো।
দাঁড়ায় বলতেছে, আচ্ছা বাবু বলো তো এটা কি হবে, সুন্দর করে ডাক দিতে হবে, এ সাবির এটা বলো, ও বার হয়ে যাবে। ও এতক্ষণ যা পড়ছে শিখছে গর্বের সহিতে, ওই ধমকটা দেওয়ার সাথে সাথে ও ভুলে গেছে। কারণ ওরে যদি আমি একটু মায়া করে বলি, সাবির দাঁড়াও তো দেখি, হ্যাঁ বাবু এটা কি বলো তো দেখি, তখন ও বলবে ওয়াও, সুন্দর করে গর্বের সহিত এটা বলে শোনাবে। আর যদি রাগতে বলি তাহলে সে এটা ভুলে যাবে, জাগাত ভুলে যাবে। এমনও আছে সে ভয়ে ফ্যাসাকো করে দিবে, কারণ ওরা ছোট। ওদেরকে যত আন্তরিক দিয়ে পড়াবো ওরা তত আন্তরিক দিয়ে পড়ার জন্য, শেখার জন্য ওরা চেষ্টা করবে। এখন আমরা যদি ওয়াও এটাকে 5 বার 10 বার 7 বার যতবার ওর জবানে না আসে পড়াবো হরফ উচ্চারণ, এরপরে আসেন জাল জাল জাল, এটাকেও কি কমপক্ষে 3 বার 5 বার 7 বার যতবার। এবার আমি আবার শুরু থেকে রিভিশন দেব। আলিফ ছাত্ররাও বলবে, আইন ছাত্ররা বলবে, ওয়াও ছাত্ররা বলবে, জাল ছাত্ররা বলবে। এইভাবে বলার পর এটা কয়েকবার এইভাবে পড়ানোর পরে এবার আমি এটাকে গণনা করব। 1 তোমরা বলো, মানে ছাত্রদেরকে বলবে, আপনারা বলেন। এরপরে আইন না 2 3 4, তাহলে এখানে হরফ আছে 4টা। এরা তো 1 2 3 4 এগুলো অবশ্যই জানবে, যেহেতু গণিত ক্লাস হচ্ছে, ওরা 1 2 3 এগুলো অবশ্যই জানবে। আবার 1 2 3 4 এভাবে ওস্তাদ 3 বার পড়ানোর পর এবার ছাত্রদেরকে বলবে আপনারা বলেন। এবার ওরা বলবে 1, এটা ছাত্ররা বলতেছে 1 2 3 4। ছাত্ররা বলা শেষ হলে এরপর আপনার কাজ হচ্ছে আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে একটা লেখো। তো ওরা লিখবে, লেখার পর এবার আপনি হাঁটি হাঁটি দেখবেন কে লিখতেছে কে লিখতেছে না, বা কারো সিলেটে লিখে দেওয়া লাগবে কিনা, বা ও পারতেছে না। ও যদি দেখা যায় লিখছে দাল লিখছে কিন্তু নকটা দেয়নি, আপনি যাই এটা বলে দিতে হবে যে বাবু এটা এইভাবে না, এটা উপরে নকটা দাও। সিলেট যখন দেখাবে সবাই তখন তো আমরা দেখবই, তবে যখন ছাত্ররা যখন লিখবে লেখার সাথে সাথে আমার কাজকে হেঁটে হেঁটে দেখা, কোন ছাত্র লিখতেছে কোন ছাত্র কি করতেছে, বা ও না লেখে কি বসে আছে কিনা, এটা অবশ্যই পাহারা দিতে হবে। যখন ছাত্র লিখে ফেলবে এবার আপনি সুন্দর করে সামনে এসে বলবেন, হ্যাঁ আপনাদের সিলেটটা দেখান। এবার ছাত্রটা সিলেট দেখাবে, সিলেটটা দেখানোর পর এবার আপনি বলবেন ঠিক আছে সিলেটটা আপনাদের দিকে ঘুরান, বা উৎসাহ দিতে পারেন। সিলেটটা যখন দেখাবে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আরো সুন্দর করে লেখার জন্য চেষ্টা করবেন। এটা হচ্ছে যে ওদেরকে উৎসাহ দেওয়া, উৎসাহ দিয়ে আবার বলবেন যে ঠিক আছে সিলেট আপনাদের দিকে ঘুরান। এবার সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকান, সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকাবেন। তাকানোর পর এবার আপনি আলিফের উপরে সুন্দর করে একটা জবর দিবেন। এবার ওদেরকেও বলবেন হ্যাঁ আলিফের উপর জবর দেন। এবার ওরা আলিফের উপরে জবর দিবে, দেওয়ার পর এবার আপনার কাজ হচ্ছে এদেরকে বলবেন চোখ হাত, মানে যেগুলো খেয়াল করার কথা এগুলো ওদেরকে নলেজ দিয়ে দিবেন। হ্যাঁ সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকান, সিলেট উল্টে রাখবে, যদি পারে তখন লিখবে। এটা কখন, যখন ওরা একদম কমপ্লিট হয়ে গেছে, ওরা বুঝে যে এটা লিখতে হবে, এটা এ করতে হবে, এটা এখন ওস্তাদজি লিখছে আমারও লিখতে হবে, এটা যখন ওরা বুঝবে তখন আর সিলেট উল্টে রাখতে হবে না। এটা প্রথম অবস্থায় যখন ওরা জানবে না বুঝবে না সিলেট উল্টে রাখতে বলবেন। এরপরে আপনি যে ব্ল্যাকবোর্ডে যে কাজটা করতেছেন ওদেরকে সেই কাজটা করার জন্য তাকায় থাকতে বলবেন। হ্যাঁ ছাত্ররা সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকান, বা আপনারা সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকান। তাকানোর পর এবার আপনি বলবেন চোখ আলিফের জবরে থাকিবে, হাত আলিফের নিচে থাকিবে, মুখে উচ্চারণ করিবে আ আ। এভাবে কমপক্ষে 3 বার 5 বার 10 বার যতবার ওর জবানে না আসতেছে ততবার ওরে এটা প্র্যাকটিক্যাল ভাবে ওরা করাইতে হবে। এরপরে সকলে বোর্ডে দেখতে থাকেন। এবার আইনের উপরে জবর, ওয়ার উপরে জজম, বা ওরা যদি লেখে তখন বলবেন যে আইনের উপরে জবর দেন, আইনের উপরে পেজ দেন, ওয়ার উপরে জজম দেন। এবার ওরাও লিখে ফেললো, লেখার পর এবার আপনি বলবেন চোখ আইনের পেজ থেকে ওয়ার জজমে আসিবে, হাত আইনের নিচ থেকে ওয়ার নিচে আসিবে, মুখে উচ্চারণ করিবে রু রু।
এই আইনের থেকে ওয়াওয়ে চলে যাবে আঙ্গুল। এভাবে এদেরকে অনেকবার এটাকে ফরাইতে হবে। ফরানোর পর এবার আপনি বলবেন, সকলে বোর্ডে দেখতে থাকেন। তখন বাচ্চারা অমনোযোগী থাকবে। আপনাকে এটা প্রত্যেকটা লেখার পড়ার শুরুতেই এদেরকে এটা বলতে হবে, সকলে বোর্ডে দেখতে থাকেন। এটা এমন ভাবে বলবেন যেন এটা ওদের কান পর্যন্ত ঢুকে। আপনি যদি সকলে বোর্ডে দেখতে পারেন তাহলে কেউ তাকাবে। এটা এমন ভাবে ডিরেকশন দিতে হবে, সকলে বোর্ডে দেখতে থাকেন, তখন সবাই তাকাবে যে কি হইল, সবাই তাকাবে। এবার জালের উপরে পেঁচ দিলাম, দেওয়ার পর এবার বলবেন, চোখ জালের পেশে থাকিবে, চোখ চোখ জালের পেশে থাকিবে, হাত জালের নিচে থাকিবে, মুখে উচ্চারণ করিবে গু গু। উচ্চারণ করার সময় বাচ্চাদের দিকে আপনার এই দৃষ্টিটা চলে যাবে যে ওরা কি করতেছে, ওরা কি পারতেছে কিনা, কোন বাচ্চা পারতেছে, কোন বাচ্চা কি করতেছে, এটা অবশ্যই নজর দিয়ে রাখতে হবে। এটা হচ্ছে যে প্রথম কাজ, প্রথম শ্রেণীর প্রথম কাজ। 5 সূরাতে পড়াইতে হয় কোন একটা শব্দ। এই 5 সূরাতের মধ্যে এটা হচ্ছে যে প্রথম কাজ। এবার প্রথম কাজ যেহেতু শেষ, এবার আবার আমি বলবো, এখন আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। এবার আমি প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। আলিফে জবর, ছাত্ররা বলবে আ। আইনের পেশ ওয়ার্ড জজম একালিফ, ছাত্ররা বলবে উ। না পারলে আপনাকে বলে দিতে হবে। এরপরে জালের পেশ, ছাত্ররা বলবে জু। এবার আবার এদেরকে আবার এটাকে কয়েকবার পড়াবেন। আলিফে জবর আ, আইনের পেশ ওয়ার্ড জজম একালিফ, উ। জালের পেশ জু। এভাবে কয়েকবার পড়াইতে পড়াইতে এটা প্রথম স্টেপ শেষ। এবার দ্বিতীয় স্টেপের কাজ হচ্ছে, সবাই ব্ল্যাকবোর্ডের দিকে তাকান। এটা এই আগের যে সিস্টেমে, এই সিস্টেমে হচ্ছে আমি এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করবো, আপনারা চুপ করে থাকবেন, আমার বলা শেষ হওয়ার একটু পর আপনারা বলবেন। এটা হচ্ছে যে পুরানো, এটা হচ্ছে যে আগের নিয়মে। এখন যদি আমি বলি আ উ জু, এটা হচ্ছে যে আমি এখন বাংলা বাংলা উচ্চারণ করবো, আপনারা সবাই চুপ করে থাকবেন, আমার বলা শেষ হওয়ার একটু পর আপনারা বলবেন। তো ছাত্ররা সবাই চুপ থাকবে, যিনি পড়াচ্ছেন উনি বলবে শুধু আ উ জু। এবার ছাত্ররা বলবে আ উ জু। এবার এটা যেহেতু পরের, এখন নতুন নিয়ম হচ্ছে আমি এখন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করবো, আপনারা আমার সঙ্গে বলবেন। এটা হচ্ছে এখনকার, দিন দিন আপডেট হচ্ছে পড়া। দিন দিন যেমন সেটও যেমন আপডেট হয়, তেমন পড়াও এখন একটু একটু আপডেট হচ্ছে। নুরানির যে কারি বেলায়েত সাহেবের যে পড়াগুলো, এগুলো যে উনি এত এই মেধা শক্তি দিয়ে যে এগুলো করছে, আল্লাহ তাআলা ওনাকে আরো উনি তো দুনিয়াতে নাই, তবে ওনার কবরটা যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাকাম, জান্নাতুল মাওয়া দান করে। উনি যে আমাদেরকে একটা যে বাচ্চাদেরকে নিয়ে যে একটা চিন্তা ফিকির উনি করছে, এটা যেন আল্লাহ তাআলা আরো দীর্ঘই করো, আমরাও যেন এটা নিয়ে সুন্দরভাবে যেন বাচ্চাদেরকে নিয়ে মেহনত করতে পারি, সেই উদ্দেশ্যে উনি এই সিস্টেমটা চালু করে গেছে। তো যাই হোক, এবার বাচ্চাদেরকে আমি বলবো, আমি এখন বাংলা বাংলা উচ্চারণ করবো, আপনারা আমার সঙ্গে বলবেন। এবার আমি বলবো আ, ছাত্ররাও বলবে আ। এবার আমি বলবো উ, ছাত্ররাও বলবে উ। এবার আমি বলবো জু, ছাত্ররাও বলবে জু। তাহলে দ্বিতীয় কাজ শেষ, প্রথম সূরাতের দ্বিতীয় কাজ শেষ। 3 নাম্বার কাজ হচ্ছে এবার এটাকে মতন উচ্চারণ করা। মতন মানে আমি এটাকে রিডিং উচ্চারণ করব, রিডিং। আউযু আউযু আউযু, এটাকে কয়েকবার পড়াবো, 20 বার, 30 বার, 5 বার, 3 বার, 2 বার, যতবার ওর জবানে এটা জব্দ না হয় ততবার এটা আমি কি করব, পড়াইতেই থাকবো, পড়াইতেই থাকবো। যখন ওর জবানে যখন এটা চলে আসবে তখন আমি পরের কাজে যাব। তাহলে 3 নাম্বার কাজ শেষ। এবার 4 নাম্বার কাজ, প্রথম শ্রেণীর 5 সূরাতে পড়ানোর যে কাজ, 3 নাম্বার কাজ শেষ। এবার 4 নাম্বার কাজ। 4 নাম্বার কাজ হচ্ছে আলিফ
আইন, ছাত্ররাও কিন্তু আমার সাথে বলতেছে আলিফ আইন ওয়াও জাল আউযু, আলিফ আইন, এটা হরফ উচ্চারণ হচ্ছে আর মতন উচ্চারণ হচ্ছে। আলিফ আইন ওয়াও দাল আউযু, আলিফ আইন ওয়াও দাল আউযু, এভাবে হরফ উচ্চারণ আর মতন উচ্চারণ কয়েকবার পড়াইতে হবে। আলিফ আইন ওয়াও দাল আউযু, আলিফ আইন ওয়াও দাল আউযু, এভাবে পড়ানো শেষ। এবার সবাইকে বলবো সিলেটে যদি লেখা থাকে বলবো সিলেট পরিষ্কার করেন, সবাই সিলেট পরিষ্কার করবে, খালি সিলেট দেখাবেন। দেখানোর পর এবার আমি বলবো আপনারা হরফ উচ্চারণ করে করে লেখেন, হরফ উচ্চারণ করে করে লেখেন। মনে করেন যে আমি ছাত্র, আমি লিখতেছি আলিফ আইন ওয়াও জাল, লিখে ফেললাম, এই যে হরকত দিয়ে দিলাম। দেওয়ার পর ওস্তাদ যখন বলবে ঠিক আছে সিলেট দেখেন সবাই, হ্যাঁ সিলেট দেখানো, সিলেট দেখানো হয়েছে। এবার সবাইকে আমি বলবো হরফ উচ্চারণ করে করে সবাই বলেন, কারণ সবাই সিলেট আবার নিজের দিকে ঘুরে ফেলবে, ঘুরাই এবার দৌড়ে দৌড়ে বলবে আলিফ আইন ওয়াও দাল আউযু, আবার হরফ উচ্চারণ করে বলেন আলিফ আইন ওয়াও দাল আউযু, আলিফ আইন ওয়াও দাল আউযু। তাহলে এই যে প্রথম শ্রেণীর যে 5টা সূরাতে যে বাচ্চাদেরকে তরিকা তালিম নিতে হবে এটা আমরা সম্পূর্ণ দেখলাম। এবার আসেন দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণীতে আমরা যদি এই 5 সূরাতে যদি পড়াইতে চাই 2 সূরত কমে যাবে, 3 সূরাতে পড়াইতে হবে। 3 সূরাতে আমি যদি এখন একটা আয়াত লিখি, যেমন এখন আমি যদি দ্বিতীয় শ্রেণীতে যদি পড়াইতে চাই, দ্বিতীয় শ্রেণীর প্রথম হচ্ছে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন লিখলাম না, সূরা ফাতিহার একটু প্রথম অংশটা লিখে আমি দেখাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর প্রথম কাজ হচ্ছে ওস্তাদের উচ্চারণ, ওস্তাদ বলবে ছাত্রদের উচ্চারণ এজারা সহ, ওস্তাদ বলবে ছাত্রদের উচ্চারণ এজারা সহ। এবার আমি যদি বলি আলিফে জবর লামের জজম, ছাত্ররা বলবে আল, আমি প্রশ্ন করব ছাত্ররা বলবে, আমি বানান করব ছাত্ররা উচ্চারণ করবে রিডিংটা। আলিফে জবর লামের জজম, এবার ছাত্ররা বলবে আল, হার জবর মিমের জজম, ছাত্ররা বলবে হাম, দালের পেশ দু, লামের জের লামের তাসদীদ লিন, লাম খাটা জবর একা লিম, ল লা, লাম খাটা জবর একা লিম, লা, হাজের, ছাত্ররা বলবে হে, রর জবর বার তাসদীদ রব, বাজের, বাজে লামকে ধরবে, বা লামজের বিল। তাহলে আমরা এই কাজটা প্রথমে করে ফেললাম। এরপরে এজারা সহ ছাত্রদের থেকে আমাদের নিতে হবে, কারণ আমরা যদি বলি আলিফে জবর লামের জজম, ছাত্ররা বলবে আল। এবার এজারা কি? এজারা হচ্ছে কায়দা। এজারা কি? কায়দা। মানে এখানে কিসের কায়দা হয়েছে দেখি, এখানে কিসের কায়দা হয়েছে আপনারা বলেন। কারণ ওরা অনেকে বলতে পারবে, অনেকে পারবে না। না পারলে আপনাকে বলে দিতে হবে এটা জজমের কায়দা। না পারলে আপনাকে কি এটা বলে দিতে হবে এটা জজমের কায়দা। এবার যদি আপনি না বলেন, ছাত্রদের কাছ থেকেই শুনতে চান, তাহলে ওরা কেউ বলবে আর কেউ বলবে না, অনেকে চুপ করে বসে থাকবে, কারণ আপনার মেজাজটা খিটখিট হয়ে যাবে। হ্যাঁ, আমি তো অনেকবার পড়াইছি, অনেকদিন পড়াইছি। জজমের কায়দা তো এটা এখনের না, এটা 6 মাস আগের পড়া, 7 মাস আগের পড়া। এখন নিলাম জজমের কায়দা, এটা কি হবে সে এটা বলতে পারে না। তার মানে আপনার মেজাজটা খিটখিট হয়ে গেছে। এবার ওরে মারতে মন চাবে, এবার ওরে শাসন করতে মন চাবে, এবার ওরে পিঠা একটার জায়গায় 2টা দিতে মন চাবে। আর যদি আমাদের কোনো সমস্যা হয়ে থাকে, অফিসে বড় হুজুর আমাদেরকে ডাকলো, এবার যদি বড় হুজুরই যদি আমাদের সাথে কোনো রাগতা দেখায়, ওই রাগতাটা আমরা কখন জানি একটা ছাত্রের উপরে যাচ্ছি, কিন্তু সে এটা বুঝে না, সে এটা টের পায়নি, কিন্তু আমি বুঝতেছি।
আমি শিক্ষক, আমি বুঝতেছি, বা বাসায় মা বাবার সাথে আমার কোনো একটা সমস্যা হয়েছে, এবার আসে আমি ছাত্রের উপরে এটা শোর করছি, তার মানে এটা পুরাই যেটাকে বলে ছাত্রের উপরে এটাকে নির্যাতন করা, মানে আমি এটাকে জুলুম হিসেবে করলাম। জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। আমরা হাদিসটাও পড়ছি জানি, আবার শুরুতে আমি একটা হাদিস পড়ছি 2 নম্বর হাদিস শরীফ, এটা আমরাও সবাই জানি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তুমি নিজে শিখো এবং অপরকে শিখাও। তা আমরা নিজেরা শিখতেছি, অপরকেও শিক্ষা দিচ্ছি। শুধু বেতন 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 দিবে, বেতন দিলে আমি কাজ করব, বেতন না দিলে আমি করবো না, আমাকে টাকা দিতে হবে, দিলে আমি এই খেদমতটা করব, আমাকে বেতন বাড়ায় দিলে তো আমি ওই কাজটা সামনে আগাবো, না দিলে আমি করবো না। আমি আমার নিজের কথা বলি, যেখানে আমি 2 বছর খেদমত করছি, ওখানে প্রথমে আমি ফেসবুকে একটা পোস্ট করি, এই হাটাজারি থেকে প্রশিক্ষণ দিই, দেওয়ার পর এবার আমার লেখা তো মাশাআল্লাহ নিজের অহংকারে বলতেছি না, আমার কাছে প্রায় 30, 35, 40 জনই আমার আন্ডারে বসে থাকতো। যখন ওই লেখার কাজগুলো যখন দিত, যে যাদেরকে গ্রুপ করে দিছে আপনারা ওদেরকে দেখেন, যখনই গ্রুপ হতো সাথে সাথে আমার কাছে প্রায় 30 থেকে 35 জন আমার মুআল্লিম আমার কাছে চলে আসতো। আমিও ছিলাম, আরো আমার সাথে আরো 2 জন ছিল। তো ওনারা লেখার কাজগুলো দেখতো, আমিও দেখতাম লেখা স্যার কিভাবে বুঝে দিছে, এটাও আমরা ওইটা ফলো করে করে মুআল্লিমদেরকে ভুলগুলো ধরাই দিতাম, নিজেরাও করতাম, শিখতাম। তো এই যে একটা যে নিজের একটা লেখার যে স্পিভার, আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য লেখা কিন্তু একটু এদিক সেদিক করে লিখতেছি। আবার আমি নুরানি ওখানে যাওয়ার পর আমার কাছে প্রায় যত ওস্তাদ ছিল, স্যার ম্যাডাম ওস্তাদ যত জমি ছিল, সবাই আমার কাছে সন্ধ্যার পরে লেখা ছিল। এটা একটা গর্ব, এটা অহংকারী না, এটা আমি বলতেছি মানে অহংকারী করতেছি না, মানে এটা গর্ব আমার। বড় হুজুর নিজেই বলতো, আপনারা সবাই শফিউল্লাহ ওস্তাদের কাছে যে লেখা ছিল, উনি কিভাবে বলে এটা দেখেন, উনি কি বলতেছে এটা দেখেন। সবাই সন্ধ্যার পরে আসি বসতো, বাস খাতা নিয়ে কলম নিয়ে, সব মাদ্রাসার ফার্ম থেকে দেওয়া, ওদের 1 টাকাও খরচ হতো, 1 টাকাও খরচ নেই। আর মাদ্রাসা যাওয়ার পর আমি যাওয়ার আগেই বড় হুজুরকে বলে দিছি, সবাই এক রুমে তো সবাই থাকে, নুরানি শিক্ষক যারা, ওনারা এক রুমে 3 জন 4 জন 5 জন 6 জন থাকে। কিন্তু আমি এই জিনিসটা যখন শুনছি, প্রশিক্ষণ দেওয়ার পর যখন শুনছি যে নুরানি শিক্ষকরা একসাথে অনেকজন থাকে, এরপর আমি বড় হুজুরকে বলছি, হুজুর আমার আলাদা একটা রুম দিতে হবে, না দিলে আমি যাব না। প্রথম শর্ত আমার এটা, না আপনি আসেন সমস্যা নেই, রুম কিন্তু নাই। আমি যাওয়ার পর উনি একদিনে রুমটাকে ঠিক করে দিয়েছে, একদিনে, তাও আবার ছাদের উপর। আমি কারোর সাথে থাকিনি। আস্তে আস্তে থাকার পর 1 মাস 2 মাস যাওয়ার পর উনি আমার উপরে এমন সন্তুষ্ট, মাদ্রাসার যত কাজ, যত শিক্ষক, যত ম্যাম, যত স্যার, সব আমার হাতের মধ্যে। অফিসের চাবি, ক্যাশের চাবি, ড্রয়ারের চাবি, আলমারির চাবি, সব আমার হাতের মধ্যে। মানে 1.5 মাসের ব্যবধান, 1.5 মাসের ব্যবধানে উনি আমার উপরে এত সন্তুষ্ট, সব চাবি আমার উপরে। তার মানে এটা বলতেছে যে আপনারা যদি এইভাবে করে ছাত্রদেরকে নিয়ে মেহনত করেন, এইভাবে যদি ছাত্রদেরকে পড়ান, এই যে আমাদের বড় হুজুর যিনি আছে উনি কিন্তু আমার ওস্তাদ, তো উনি যখন আপনাদের কাজগুলো দেখবে, দেখার পর উনি বলবে যে না মাশাআল্লাহ সাব্বির হুজুর এই কাজগুলো করছে, আমি আরো সুযোগ দিতাম। সাব্বির হুজুর এই 6 মাসে এত কাজ করছে, আমি ওই কাজগুলো করতাম। তার মানে এই না যে আপনারা করতেছেন না, আপনারাও করতেছেন। আপনারাও চলে যান, দেখেন আপনাদের ব্যাপারেও এরকম বলবে, কারণ আপনারা আছেন তো ওই জন্য এগুলো বলতেছেন। আচ্ছা যাই হোক, নসিহত বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে দ্বিতীয় শ্রেণীর যেটা প্রথম কাজ, এটা হচ্ছে যে আলিফে জবর লামের যোজন আল। এবার ছাত্রদেরকে বলবো এখানে কিসের কায়দা হয়েছে দেখি, বলেন তো দেখি। এবার এরা বলবে যজমের কায়দা। দেখি যজমের কায়দা বলেন। যজম ওয়ালা হরফ ডান দিকে ফরকতের সঙ্গে একত্রে একবার খরচ, এটা ওরা বলবে, না পারলে আপনি বলে দিবেন। আবার হার জবর মিমের যজম হ্যাম, এটা কিসের কায়দা হয়েছে দেখি আপনারা বলেন। তখন এরা বলবে ইজহারের কায়দা, মানে এটা মিম সাকিনের ইজহার, এটাও যজমের কায়দা, তবে এটা মিম সাকিনের ইজহার।
এটা বুঝে দিতে হবে ওদেরকে। দেখি মিম সাকিনের ইজহারের কায়দা বলেন, তো এরা বললো। এবার দালের উপরে পেশ আছে, এবার এটা কিসের কায়দা হয়েছে? দালের পেশ দু, এটা কিসের কায়দা হয়েছে দেখে আপনারা বলেন। তখন এরা বলবে হরকতের কায়দা। দেখে হরকতের কায়দা বলেন, আপনি শুনলেন বা ওরা না পারলে আপনি বলে দিলেন। এবার লামের জন্য লামের তাজদীদ লিল, এটা কিসের কায়দা হয়েছে দেখে আপনারা বলবেন, ওরা বলবে তাজদীদের কায়দা। যদি না পারে আপনার সাথে সাথে ওদেরকে বলে দিবেন এটা তাজদীদের কায়দা। তাহলে ওদের জন্য সহজ হয়ে যাবে। আপনি যদি গোমরা ধরে বসে থাকেন তাহলে ওদের জন্য জিনিসটা কঠিন হয়ে যাবে। আপনার ঘন্টা হচ্ছে 40 মিনিট, আপনার আরো ওভার টাইম লাগবে আপনি যদি এইভাবে করে পড়েন। 40 মিনিটে আপনার ক্লাস শেষ হবে না। আপনি এই অংশ থেকে এই অংশ, মানে আজকে পড়া ছিল এখান থেকে নিয়ে এতটুকু, আপনি এই শুধু এই অংশটাই পড়াতে গিয়ে আপনার সময় 40 মিনিট শেষ। আপনার টার্গেট রাখতে হবে আমার পুরোটা শেষ করতে হবে। ওই হিসেবে করে ওদের সাথে মুজাকারা করে ওদেরকে বুঝায় শুনায় এভাবে করে শেষ করে দিতে হবে। এরপরে তাজদীদের কায়দা সে বললো। এবার লামে ফাটা যাবে একালে, এটা কিসের কায়দা হয়েছে? মধ্যে বদলের কায়দা বা মধ্যে তবাইয়ের কায়দা। যেটা একালিফ টান হবে মধ্যে তবাই, বা বু বি একালিফ টান যেটা মধ্যে তবাই বুঝাই দিতে হবে হার্জের উচ্চারণ হি। এবার এটা বলবে হরকতের কায়দা। এইভাবে করে কায়দা সহ এরা শেষ করে ফেলতে হবে। এবার আসুন ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ। আমি বলবো, ছাত্ররাও বলবে। আল, ছাত্ররাও বলতেছে। হাম, ওরাও বলতেছে। দু, ওরাও বলতেছে। লিল, ওরাও বলছে। লা, ওরাও বলছে। হি, ওরাও বলতেছে। রব, ছাত্ররা বলতেছে। বি বা বিল, আপনি যদি এতটুকু অংশ থাকেন তাহলে বি বলতে হবে, এতটুকু অংশ থাকলে বি। এবার আমি যদি আবার আলহামদু বলি, যে অংশটা আছে আল আ লা মি না, আল আলামিন না। এবার এই যে বাটা যে লামটাকে ধরতেছে, এটা লিখলে না তখন বাজে লামটাকে ধরবে। আমি যদি নাই লিখি তো এটা বাজে লামকে কিভাবে ধরবে? এটা তো আমার মনে মনে থাকতেছে, কিন্তু বাচ্চারা তো এটা বুঝবে না। বাচ্চাদেরকে বুঝে দিলে আমার এই অংশটাও কি করতে হবে, লিখতে হবে। যেহেতু এখানে 3টা পার্ট, এই 1 নম্বর পার্ট এই দুটো, তারপরে এখান থেকে নিয়ে এতটুকু এটা 2 নম্বর পার্ট, এখান থেকে নিয়ে এতটুকু এটা 3 নম্বর পার্ট। আমাকে নিজেকে এটা বাদ করে নিতে হবে। ছাত্রদেরকে আমি পুরোটা লিখে বুঝাতে গেলে ওরা বুঝবে না। আমাকে এই অংশটাই বাদ করে নিতে হবে। যেহেতু দ্বিতীয় শ্রেণী পড়াচ্ছি, তার মানে এদেরকে এভাবে বাদ করে পড়ানোর কোনো প্রয়োজন নেই। এবার আমরা বাংলা বাংলা উচ্চারণ করলাম। আল হাম দু লিল হি রব্বিল আলামিন। এভাবে অনেকবার বাংলা বাংলা উচ্চারণ করার পর এবার আমরা যে কাজটা করার প্রয়োজন ওগুলো বাস করে ফেলবো। এবার মতন উচ্চারণ করবো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতবার পড়ানোর প্রয়োজন আমরা পড়া শেষ করে দিব। এবার আসেন লেখার যে কাজটা, মানে আমাদের প্রতিষ্ঠানে লেখার যে কাজটা এটা আমি দেন মার্কাজুল মাদ্রাসাটা, মার্কাজুল সুন্নাহ মাদ্রাসা বা জলিলে যে প্রতিষ্ঠানটা আছে, এটা আমরাই যদি ছাত্রদেরকে নিয়ে মেহনত করি, ওরাই আগামী দিনের ভবিষ্যৎ, ওরাই আমাদের কাছ থেকে শিখবে। যেমন আমি যদি এখন একটা জিনিস লিখি বা, বা এটা লিখলাম, লেখার পর এবার এটা কিন্তু নতুন ফরা। এই নতুন ফরাটাকে আমাকে অবশ্যই ছাত্রদেরকে বলতে হবে আপনারা সবাই এখানে ব্ল্যাকবোর্ডের দিকে তাকান। ওরা তাকালো, তাকানোর পর এবার আপনি বললেন যে সবাই বলেন আমার মুখের দিকে তাকান বা হাতের দিকে তাকান বা ব্ল্যাকবোর্ডের দিকে তাকান। যখন আপনি ব্ল্যাকবোর্ডে পড়াবেন বা লেখাবেন তখন আপনি বলবেন সবাই ব্ল্যাকবোর্ডের দিকে দেখতে থাকেন, তখন আপনি লিখবেন। এবার যখন বলবেন সবাই ব্ল্যাকবোর্ডের দিকে দেখতে থাকেন, এবার আপনি হাত দিয়ে দৌড়ে হরফটা দৌড়ে তখন ওকে পড়াতে হবে। বা 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 এভাবে কয়েকবার পড়ানোর পর এবার ছাত্রদেরকে বলবেন হ্যাঁ আপনাদের সেটার মাঝখানে এইভাবে সুন্দর করে একটা বা লেখেন, তখন ওরা বাটা লিখবে। লেখানোর পর ছাত্ররা লেখা শেষ, আপনাদের লেখা আমি একটু করে দেখবো বা আপনাদের লেখাটা শেষ করেন, এটা বলে ওদেরকে তাড়াতাড়ি করে লিখতে বলবে। যখন লেখা শেষ
তখন বলবেন যে আপনাদের সিলেটটা দেখান, সিলেটটা দেখালো, দেখানোর পর এবার আপনি বলবেন মাশা আল্লাহ অনেক সুন্দর হয়েছে, আরো সুন্দর করে লেখার জন্য চেষ্টা করবেন। হ্যাঁ, সিলেট ঘুরান নিজের দিকে, এবার কি লিখছেন বলেন তো দেখি। ছাত্ররা বলবে বা, সবাই হাতে ধরে বলেন বা, আরো জোরে বলেন বা, আরেকবার বলেন বা, এভাবে করে বাটারে কৌশলের মাধ্যমে অনেকবার পড়াই ফেলতে হবে। এবার পড়ানো শেষ, এবার এক লাইনে আপনি বাটা মুছে ফেলবেন, বাটা মুছে এবার বাচ্চাদের সিলেটও মুছে ফেলবেন, আপনারাও সিলেট পরিষ্কার করেন। যখন প্রথম কাজ, যখন আমরা একটা বা যখন নতুন শিখাবো, তখন আপনার কিন্তু অবশ্যই ছাত্রদের সিলেটে লিখে দিতে হবে, সবার সিলেটে লেখা বানিয়ে দিতে হবে, সবার সিলেটে লেখা ঠিক করে দিতে হবে। হ্যাঁ, দেখি মামুনি আপনি দাঁড়ান। হ্যাঁ, দাঁড়াইলো। হ্যাঁ, বা, হ্যাঁ পড়েন আর লেখেন। আপনি দাঁড়ান। হ্যাঁ, আপনার সিলেটটা দেন। হ্যাঁ, বা ওটা লেখা শেষ। দেখে আপনি দাঁড়ান, আপনার সিলেটটা দেন। তখন ও দাঁড়াবে, দাঁড়ালে সিলেটের বা লিখে দিবেন। প্রত্যেকের সিলেটে 40 জন হলে 40 জন, আপনার লেখার স্পিড থাকতে হবে ওইভাবে। আপনি যদি 40 মিনিট বা 30 মিনিটের ভিতরে যদি আপনি এই 30 জন কভার করতে না পারেন তাহলে হচ্ছে না। আমরা যখন ওখানে ছাত্র করেছে আমাদের কাছে ছিল 65 জন এক ক্লাসে, তাও আবার শাখা ভিন্ন, এ শাখা, বি শাখা, সি শাখা, মানে শাখা ভিন্ন। এক একটা ক্লাসে 65 থেকে 70 জন। হল রুম কিন্তু অনেক বড়, আর ওখানে ছিল 1000 প্লাস স্টুডেন্ট। এখানে তো 180 জন স্টুডেন্ট এই মাদ্রাসায়। আমি যেখানে পড়াইছি ওখানে ছিল 1000 প্লাস স্টুডেন্ট, ছেলে মেয়ে। পঞ্চম শ্রেণী বাদ দিলাম, চতুর্থ শ্রেণী বাদ দিলাম, শুধু নুরানি শাখা, প্লে নার্সারি 1 2 3, শুধু এই 5 ক্লাসে 1000 প্লাস স্টুডেন্ট। অনেক বড় প্রতিষ্ঠান এটা। তো যাই হোক, আমরা যখন ছাত্রদেরকে লিখে দিতাম তখন আমাদের লেখা থাকতো অনেক স্পিড। লেখা কিন্তু ঠিক থাকবে, লেখা আবার অসুন্দর হলে হবে না। লেখা যখন আপনি লিখে দিবেন, আপনারটাই ফলো করে করে সে লিখবে। কারণ আপনি যদি একটু ব্যতিক্রম লেখেন, ওই আপনার ভুলটাই সে ফলো করবে। আপনি তাড়াহুড়ো করে লিখতেছেন, লেখা ঠিক থাকতে হবে। যখন আমরা নুরানি প্রশিক্ষণ দিয়েছি, আমরা ওস্তাদদেরকে দেখছি যারা আমাদেরকে প্রশিক্ষণ নিয়েছে, দেখতাম যে এই আসতো মানে লিখে দিয়ে দিয়ে চলে যেত, ওদের কাছে বেশক্ষণ লাগে না, কারণ এগুলো অভ্যস্ত। তো যাই হোক, এই বাটা লেখার পর সিলেটে অবশ্যই বাচ্চাদের সিলেটে লিখে দিবেন। এবার এটার উপরে আপনারা হাত ঘুরান, এটার উপরে আপনারা হাত ঘুরান, এটার উপরে হাত ঘুরাতে থাকেন। বা 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 নকটাটাও দিয়ে দিবেন। বা বা মানে সে এটাকে লিখতে লিখতে সে বিশ্রী করে ফেলবে, বিশ্রী করে ফেলছে, আপনার নজরে পড়ছে, সাথে সাথে এটাকে মুছে আবার, হ্যাঁ আপনি আবার আসেন, হ্যাঁ ওমর ফারুক আপনি ওঠেন, আপনি সিলেট নিয়ে এদিকে আসেন। কারণ ওরা আবার সুন্দর করে বাটাকে সুন্দর করে লিখে দিতে হবে। বাটাকে সুন্দর করে আবার ওর সিলেটে কি করতে হবে, লিখে দিতে হবে। এভাবে আপনি কয়েকবার ওর সিলেটে লিখে দিলেন, ও লিখলো, এটাকে প্র্যাকটিস করলো। নতুন পড়া আসলেই সাথে সাথে এটা সিলেটে লিখে দিতে হবে। সিলেটে লেখা ছাড়া কেউ খাতায় লেখা দিবেন না। সিলেটে লেখানো ছাড়া বা প্র্যাকটিস করানো ছাড়া আপনি খাতায় লেখা দিলে সে লিখতে পারবে না, কারণ সে ছোট বাচ্চা, প্লেতে পড়ে, নার্সারিতে পড়ে। আপনি যদি ওরে বড়দের মতো আমাদেরকে যেমন লেখা দিলে আমরা লিখে ফেলতে পারবো, ওকে লেখা দিলে ও ভুলেও পারবে না। তো যাই হোক, এটা সিলেটের মধ্যে কয়েকবার ওরে প্র্যাকটিস করানোর পর এবার এক লাইনে আপনি 4টা করে বা লিখলেন। এবার ওদেরকেও বললেন আপনারাও সিলেটে 4টা বা লেখেন, পরে পরে লেখেন। বা, এই যে আমি লিখতেছি বা 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 এক লাইনে আপনি যা কয়টা লেখেন, 3টা 4টা 5টা যাই লেখেন, এই 4টা লেখা এটাই বেস্ট। মানে এক সিলেটে ভাগ ভাগ করে এই 4টা লেখেন আপনারা। তো ওরা 4টা লিখলো, লেখার পর এদেরকে বলবেন হাতে ধরে ধরে বলেন কি লিখছেন বা সিলেট দেখান। এবার কথা হচ্ছে ছাত্রদেরকে যখন আপনারা, এটা হচ্ছে যে ক্লাসের টাইমে বলছি, সিলেটে লিখে দিবেন, লেখা বানিয়ে দিবেন, ওইটার উপরে ছাত্ররা অবশ্যই হাত ঘুরাতে হবে আপনার লেখার উপর। আপনি যদি না লিখে দিয়ে যদি
এই সুন্দর করে বসে থাকেন বা মোবাইল টিপেন বা কিছু একটা কাজ করতেছেন, তখন ছাত্রর ওই কাজটা পরিপূর্ণভাবে আদায় হচ্ছে না, বা আমরা যে বেতনটা নিচ্ছি মাদ্রাসা থেকে এটাও পরিপূর্ণভাবে হক আদায় হচ্ছে না। তার মানে হক আদায় করে যখন আমরা একটা কাজ করব, আল্লাহও সন্তুষ্ট থাকবে, এই মাদ্রাসার যিনি পরিচালক উনিও সন্তুষ্ট থাকবে, ছাত্ররাও সন্তুষ্ট থাকবে, এর মা বাবাও সন্তুষ্ট থাকবে। না, যে শিক্ষক পড়াচ্ছে ওই শিক্ষক মাশাআল্লাহ অনেক আন্তরিক, অনেক সুন্দর করে লেখায়, অনেক সুন্দর কৌশলে বোঝায়, অনেক সুন্দর মাধ্যমে পড়ায়, তখন অভিভাবকরা খুশি হবে। অভিভাবকরা খুশি হলে বড়দেরকে বলবে যে মাশাআল্লাহ আমার সন্তানটাকে উনি পড়াচ্ছে, মাশাআল্লাহ অনেক আদর দিয়ে যত্ন দিয়ে পড়াচ্ছে, মাশাআল্লাহ আমার ছাত্র সবসময় বাসা গেলে ওই ওস্তাদের নাম নিচ্ছে, সালমান স্যারের নাম নিচ্ছে, তারপরে রবিউল হুজুরের নাম নিচ্ছে, জোবাইর হুজুরের নাম নিচ্ছে। এভাবে যাদের নাম নেওয়ার প্রয়োজন ওরা নামটাকে নিয়ে নিবে।